ঘরশত্রু বিভীষণ বহুল প্রচলিত এক প্রবাদ। আর এবার সত্যি ঘরশত্রু বিভীষণদের নিয়ে কথা বলার সময় রাকেশ আর মুকেশ ভারতীয় হয়ে পাকিস্তানের গুপ্তচর, হানি ট্র্যাপে পা দিয়ে পাকিস্তানের হয়ে কাজ, ভারতে অ্যাক্টিভেটেড ফোন নাম্বার দিয়ে পাকিস্তানে হোয়াটসঅ্যাপ চালু, আর এর জন্য পাকিস্তানে ওটিপি পাচার। রাজ্য পুলিশের এসটিএফ এর জালে রাকেশ মুকেশ দুজনই। পূর্ব বর্ধমানের মেমারি, এখান থেকেই পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগ। রাজ্য পুলিশের এসটিএফ এর জালে দুই। একজন কলকাতার বাসিন্দা রাকেশ গুপ্তা, আরেকজন পশ্চিম বর্ধমানের পানাগড়ের বাসিন্দা মুকেশ রজক। এই দুজনকেই মেমারি থেকে গ্রেফতার করা হয়েছে। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে ধৃত রাকেশ এবং মুকেশ হানি ট্র্যাপে পা দেয়। ভারতীয় সিম ব্যবহারের জন্য এক মহিলাকে কাজে লাগায় পাক গুপ্তচর সংস্থা আইএসআই। এই মহিলা রাকেশ মুকেশ দুজনের সঙ্গে বন্ধুত্ব করে, তারপর ধীরে ধীরে ঘনিষ্ঠতা। এই মহিলাকে কাজে লাগিয়ে রাকেশ মুকেশকে পাক গুপ্তচর হিসেবে কাজ করায় আইএসআই। কিন্তু ভারতীয় সিম ব্যবহারের জন্য কেন এত কিছু? তদন্তকারীদের মতে ভারতীয় গোয়েন্দাদের নজর এড়াতেই ভারতীয় সিম ব্যবহার করে তথ্য পাচার করতে চায় পাকিস্তান। সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ ইউজার হিসেবে রাকেশ এবং মুকেশকে বেছে নেয় পাক গুপ্তচর সংস্থা। তারপরে এই মহিলাদের অ্যাকাউন্ট থেকে তাদের মেসেজ পাঠায়। এই হানি ট্র্যাপেই পা দেয় রাকেশ মুকেশ। তারা দুজনে মোবাইল ফোনের সিম কেনে, তারপর সেই ফোন নাম্বার দিয়ে দেয় পাক গুপ্তচর সংস্থাকে। পাকিস্তানে বসে ওই নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ খোলা হয়। অর্থাৎ ভারতে অ্যাক্টিভেটেড ফোন নাম্বার দিয়ে পাকিস্তানে হোয়াটসঅ্যাপ চালু। এর জন্য পাকিস্তানে ওটিপি পাচার করে রাকেশ মুকেশ। এই অভিযোগে মেমারি থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। গোয়েন্দারা জানতে পেরেছেন এক একটি সিমের বদলে রাকেশ এবং মুকেশকে 18 থেকে 20,000 টাকা করে দেওয়া হয়েছে। গত 10 মাসে পাকিস্তানে বসে শতাধিক ভারতীয় নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা হয়েছে। রাকেশ গুপ্তা কলকাতার বাসিন্দা, তার কাকার বাড়ি ভবানীপুরে। রাকেশের খুড়তুতো বোনের দাবি অনেক বছর আগে কলকাতা থেকে চলে যায় রাকেশ। দাদা এখানে থাকতো না, অনেক বছর আগেই সে চলে গেছিল। তো এখন সে কি করে না করে আমরা জানি। খুব কম কথা হতো, পুজোতে আসতো, ঘুরতো, চলে যেত। আমরা যা জানতে পেরেছি নিউজ দিয়ে জানতে পেরেছি পুরো ঘটনাটা। বছর 5 আগে মেমারির দিঘির পাড়ে ঘর ভাড়া নেয় রাকেশ। বাড়ির মালিকের দাবি নিজেকে সে স্কুল শিক্ষক বলে পরিচয় দেয়। কয়েকদিন পরে এই ঘরে রাকেশের সঙ্গে থাকতে শুরু করে মুকেশও। এই সেই ভাড়া বাড়ি, এখানেই থাকতো রাকেশ মুকেশ। 2020 সাল থেকে ছিল তিনজন। ওর মা আর ওই দুটো ছেলে ইয়েতে চাকরি করে, ওই ইংলিশ মিডিয়াম স্কুলে। ওই ছেলেটা রাকেশ নাকি নাম, রাকেশের আধার কার্ড আছে, ওই তো এগ্রিমেন্ট করেছে। ওই ভাড়া দিতে আসে, এইটুকুই আমি চিনি। ছেলেগুলো তো ইনোসেন্ট ছেলেই দেখতাম। মেমারির এই 3 তলা বাড়ি ছিল রাকেশ মুকেশের ডেরা। আরো অনেকের যাতায়াত ছিল এখানে। তাদের ঘরের ভেতরে রয়েছে সাদা রঙের বোর্ড। তদন্তকারীদের অনুমান এখানে গুপ্তচর বৃত্তির প্রশিক্ষণ দেওয়া হতো। নিউজ 18 বাংলা। আর এবার এই ছবিটা দেখুন, দুই পক্ষের ব্যাপক সংঘর্ষ। হাতে লাঠি, বাঁশ, যে যা পারছে ইট ছুঁড়ে মারছে, জুতো ছুঁড়ে মারছে। কেন এই সংঘর্ষ? ক্রিকেট ম্যাচকে কেন্দ্র করে। শিলিগুড়ির বাগরাকোট এলাকার ছবি। ব্যাপক ভাঙচুর, বাড়ি ঘর ভাঙচুর, পাথর ছোড়াছুড়ি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ফাটায়। যে ছবি আপনারা দেখছেন তাও ক্রিকেট ম্যাচ ঘিরে দুই গোষ্ঠীর মধ্যে এইরকম ধুমধুমার অবস্থা।
ম্যাচ ঘিরে দুই গোষ্ঠীর সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে, কাঁদানে গ্যাসের শেল ফাটায়। পরিস্থিতি মোকাবিলায় নামাতে হয় র্যাব। ক্রিকেট খেলা নিয়ে একটা গন্ডগোল হলো কালকে, আজকে দুইটা ওয়ার্ডের মধ্যে ইট ছোড়াছুড়ি হলো, পুলিশ চলে আসছে, সিচুয়েশন কন্ট্রোল দেখেছি। দেখুন কলেজের ইউনিয়ন রুমে কত কি হয়, লাগাতার সেই সমস্ত ছবি আপনাদেরকে আমরা দেখিয়েছি। আর এবার দেখুন ইউনিয়ন রুম যেন বিয়ের আসর। কলেজের ভেতর মালা বদলের ছবি ভাইরাল, পাত্র তৃণমূলের ছাত্র নেতা অশোক গায়েন। সুন্দরবন মহাবিদ্যালয়ের ছবি ভাইরাল হতেই বিতর্ক। কথা বলবো বিশ্বজিৎ, প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বিশ্বজিৎ, কলেজের ইউনিয়ন রুম নাকি চাঁদনাতলা? হ্যাঁ, একেবারেই। দেখো, কলেজের ইউনিয়ন রুম কিন্তু বদলে গেল ছাদনাতলাতে বলতেই পারো। এটা মাস 6 আগেকার একটা ছবি এবং সেটা ইতিমধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। এবং যেটা দেখা যাচ্ছে যে অশোক গায়েন, যিনি তৃণমূল ছাত্র নেতা, তিনি একেবারে কলেজের ইউনিয়ন রুমের মধ্যে মালা বদল করছেন, শুভদৃষ্টি হচ্ছে, সঙ্গে সিঁদুর দানও হচ্ছে। একেবারে এই ছবি যখন সামনে এলো, স্বাভাবিকভাবে অন্যান্য যে ছাত্র সংগঠন রয়েছে তারাও কিন্তু একেবারে কিন্তু বিভিন্ন রকম অভিযোগ তুলতে শুরু করলো। শুধু বিয়ে নয়, আরো যে মদের আসর বসানো হতো এবং বিভিন্ন রকম কার্যকলাপগুলো চালানো হতো এই ইউনিয়ন রুমের ভেতরে, সেইটা কিন্তু সামনে চলে আসছে। এবং এই বিষয়ে যে সুন্দরবন মহাবিদ্যালয়ের যে অধ্যক্ষ শুভঙ্কর চক্রবর্তী, তিনি কিন্তু পরিষ্কার জানিয়েছেন এই ঘটনা আগের ঘটনা এবং এই ঘটনা কলেজের মধ্যে কোনোভাবেই ঘটেনি। 22 থেকে বিয়ে করে এসে কলেজে এসেছিল বলে তার কাছে খবর রয়েছে। তিনি এই বিষয়ে স্থানীয় যে প্রশাসন রয়েছে, পুলিশ প্রশাসন, তারাকে কিন্তু অবগত করেছেন। বেশ, আমার কাছে যেটুকুনি খবর এসছে, বিয়ে তাদের হয়েছে, বাইরে হয়েছে। এইখানে এসে যা হয়, তারা ওই যে বন্ধু বান্ধব আছে তারা এখানে ঢুকে, এবার কোন গেট আটকানো, তা সত্ত্বেও ঢুকছে কোথা দিয়ে সেটা আমি সিকিউরিটিকেও জানতে চেয়েছিলাম। সিকিউরিটি বলছে স্যার আমি কি করবো, আমার তো আপনি যেরকম বলেছেন আমি গেট লাগিয়ে দিই, ওখান দিয়ে তো ঢোকেনি, তাহলে এরা অন্য কোথা দিয়ে ঢুকছে। আর অন্য কোথা দিয়ে ঢুকছে মানে ওই পাঁচিলটা নিচু থাকার কারণে ওই দিক দিয়ে ঢুকে যাচ্ছে হয়তো। আমি যখনই কোনো কিছু জানতে পাই আমি কিন্তু আমার ঘরে ডেকে পরিষ্কার তাদেরকে বার্তা দিই যে এই ধরনের এই কলেজে করা যাবে না। কলেজে বেআইনি নিয়োগ নিয়ে বিরোধী দলনেতার অভিযোগ খারিজ। কলেজের দখলে রাখতে টিএমসিপি নেতাদের অবৈধ নিয়োগের অভিযোগে গতকাল সরব হন শুভেন্দু অধিকারী। ঠিক এভাবেই নাম এবং ছবি তিনি প্রকাশ করেন 50 জনের। বিরোধী দলনেতার এই অভিযোগ গতকাল ঠিক কি বলেছিলেন শুভেন্দু অধিকারী, আসুন একবার শোনাই আপনাদের। এদেরকে বিভিন্ন কলেজে অ্যাপ্লিকেশন নেওয়া হয়েছে, অ্যাপ্লিকেশন নিয়ে প্রথমে ক্যাজুয়ালে লাগিয়ে দেওয়া হয়েছে, তারপরে তাদেরকে রেগুলারাইজ করে দিয়েছে গভর্নিং বডি। এবং এই তালিকাতে 2-4টি অধ্যাপকও আছে, সিনিয়র এমপ্লয়ি, তাদের অগ্রাধিকার পায়নি। অল আর নোটোরিয়াস ক্রিমিনাল। সমস্ত কলেজের অধিকাংশ কলেজে ওই ছাত্র সংসদ রুমগুলোকে ছাত্রীদের সঙ্গে, বোনেদের সঙ্গে নোংরামির জায়গায়, শারীরিক নোংরামির জায়গায় পরিণত করেছে। সঙ্গে মদ, গাঁজা, চরস, হেরোইন, যত রকমের অপকীর্তি আছে সেগুলো করেছে। একটা শ্রেণীর প্রিন্সিপাল ভয়ে বলেন না, সবই বোঝেন। আরেকটা শ্রেণীর প্রিন্সিপাল অযোগ্যতার ভিত্তিতে প্রিন্সিপাল হয়েছে, তিনি শাসক দলকে চটাতে চান না। শুভেন্দু অধিকারীর বক্তব্য আপনাদের শোনালাম। আর ভিত্তিহীন বিরোধী দলনেতার এই অভিযোগ, এমনটাই দাবি অভিযুক্তদের। আইনি পথে যাওয়ার হুঁশিয়ারি দিয়ে রেখেছেন তারা। আমার নাম নিয়ে যেটা পাবলিশ করেছে পুরোটাই মিথ্যা। আমি কলেজের কোনো ক্যাজুয়াল কর্মীও না, কলেজের সঙ্গে কোনো আমার এসব ব্যাপারে কোনো যোগাযোগ নেই। ওনার মাথাটা খারাপ হয়ে গেছে, উনি পাগল হয়ে গেছেন। 26 ইলেকশনে বিজেপির হার নিশ্চিত জেনে উনি এই পাগলামি করছে। আমি আইনি পদক্ষেপ নিচ্ছি, আমি ওনাকে নোটিশ করবো, আইনি নোটিশ, আমি আইনের পথে যাচ্ছি আমি।
আমি বিবেকানন্দ কলেজে পার্মানেন্ট স্টাফ এবং লিগ্যালি পরীক্ষা দিয়ে আমি সেই চাকরি পেয়েছি, যেটা আমি অন্য কোথাও পেতে পারতাম। তৃণমূল ছাত্র পরিষদের সাথে আমার দীর্ঘদিন কোনো সংস্রব নেই। বিরোধী দলনেতা আমাকে এখানে যুক্ত করেছে, যেহেতু আমি বলি যে আমি যখন তৃণমূল ছাত্র পরিষদ করতাম, তিনি রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি ছিলেন, তার নেতৃত্বে আমি তৃণমূল ছাত্র পরিষদটা করেছি। সুতরাং এই অভিযোগ একদম ভিত্তিহীন, তিনি হাওয়ায় হাওয়ায় কথা বলছেন। ওনার আমি মঙ্গল ও সুস্থতা কামনা করি। উনি মনোজিৎ মিশ্রের সঙ্গে সবগুলো উনি তুলনা করছেন, এই জন্য তো মানসিক সুস্থতা কামনা করলাম। আর আমি কলেজে পড়াই না, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়াই। যাদবপুর বিশ্ববিদ্যালয় আলাদা 5টা কলেজের মতো নয়, কিন্তু এটা 5তলা বিশ্ববিদ্যালয়। সেখানে এই সমস্ত ছবি বক্তব্যের কোনো সারবত্তা নেই। তবে এই যে বললাম, ওনার মানসিক সুস্থতা কামনা করি। দুর্নীতিতে চাকরিহারা 180 জনের আবেদন, নতুন করে পরীক্ষায় বসার জন্য আবেদন। হাইকোর্টের সংখ্যা জানালো এসএসসি। নবম, দশম, একাদশ, দ্বাদশের অযোগ্য শিক্ষক 1801। পরীক্ষায় বসতে চেয়েও এখনো পর্যন্ত 180 অযোগ্য আবেদন। কথা বলবো আরো ডিটেইলে, আমাদের প্রতিনিধি অর্ণব হাজরা রয়েছেন সঙ্গে। অর্ণব, দেখো, এই প্রথম স্কুল সার্ভিস কমিশন আদালতে এজলাসে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে তাদের করা আপিল মামলায় এই প্রথম চিহ্নিত দাগিদের সংখ্যা জানালো এবং প্রকৃত চিহ্নিত দাগি বা অযোগ্য চাকরি নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণীর 1801 জন। এই সংখ্যাটা তারা জানালো তাদের আইনজীবীর মাধ্যমে। বিচারপতি সৌমেন সেন সেটা নোট ডাউনও করলেন। পাশাপাশি এই চিহ্নিত দাগি বা চিহ্নিত বা কলঙ্কৃত অযোগ্য চাকরি যারা ছিলেন, তাদের মধ্যে 180 জন আবেদন করেছেন ইতিমধ্যে নতুন পরীক্ষায়। বিচারপতি সৌগত ভট্টাচার্যের রায় অনুযায়ী এই 180টা আবেদনই বাতিল করতে হবে। এই আবেদন বাতিল না করার যুক্তি হিসাবে এসএসসি তাদের নানা রকম আইনি সওয়াল করেছে এবং পুরো 3রা এপ্রিল 2025-এর পর যোগ্য অযোগ্য আলাদা করা যাচ্ছে না কেন, এই নিয়ে একাধিক চর্চা হয়েছে, বিশ্লেষণ হয়েছে। সেই দিকে না গিয়েও এই প্রথম স্কুল সার্ভিস কমিশন কলকাতা হাইকোর্টে এসে সাবমিশনে তারা যে তথ্য রাখছে, তাতে অনেকেই দিশা খুঁজে পাচ্ছে। অন্তত যারা এখনও যোগ্য অযোগ্যের ভিড়ে মিশে রয়েছে, যারা 31শে ডিসেম্বর পর্যন্ত স্কুলে শিক্ষকতা করছেন, প্রায় 14 থেকে 15,000 সংখ্যাটা, তারা অন্তত এখন ভাবতে শুরু করেছেন যদি এসএসসি এই তালিকাটা প্রকাশ করে দেয়, তাহলে হয়তো তাদের যে রিভিউ অ্যাপ্লিকেশন রয়েছে সুপ্রিম কোর্টে 14 জুলাইয়ের পর যার শুনানি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, সেখানে হয়তো এই মামলা একটা দিশা পেতে পারে। কাজেই এই এসএসসি তথ্য জানানো তা অত্যন্ত গুরুত্বপূর্ণ বা ইঙ্গিতপূর্ণ বলছেন আইনজীবীদের অধিকাংশই। বেশ, এই রাজ্যে এর যে সরকার রয়েছে, সেই সরকার সাদা খাতার মাস্টারদের পক্ষে, সেই সরকার তাগিদের পক্ষে। এসএসসি তাগিদের পক্ষে। এসএসসি এবং সরকার উভয়েই তাগিদেরকেই নতুন করে 10 নম্বর দিয়ে তাদেরকেই আবার চাকরি দিতে উদ্গ্রীব রয়েছে। সেটা আজকের এই সাবমিশনে পরিষ্কার হয়ে গেছে। আজকের প্রায় সারাদিন ধরে তারা এটাই আদালতকে বোঝানোর চেষ্টা করলো যে দেখো তারা কি ভয়ানকভাবে তাগিদের সঙ্গে রয়েছে। সরকার যোগ্য অযোগ্য গুলিয়ে দিয়েই আমাদের প্যানেলটাকে হারিয়েছে। অবৈধভাবে যারা নিয়োগ পেয়েছে তাদের সঙ্গে সরকার আছে এবং এই সংখ্যাটা ক্রমশ যত কম দেখাতে পারবে সেই নীতিটাই সরকার গ্রহণ করছে। অ্যাকচুয়ালি সুপ্রিম কোর্ট, সিবিআই সবাই পরিষ্কার নির্দেশ দিয়েছে কারা অযোগ্য বা কারা অবৈধভাবে নিয়োগ হয়েছে, কারা আর্থিক লেনদেনের মাধ্যমে নিয়োগ হয়েছে, সেগুলো নাম লিস্ট করে দিয়েছে। সেটা সরকার জানে, সিবিআইয়ের কাছে আছে, সুপ্রিম কোর্টের কাছে আছে, ইভেন হাইকোর্টের কাছে আছে, কিন্তু সরকার এটাকে কারচুপি করছে। হ্যাঁ, আমি এসএসসির কাছে এটাই কোর্ট যদি জানি যে কীভাবে তারা চিহ্নিত করেছে, কোন প্রসেসে চিহ্নিত করেছে, এটা আমার জানার খুব ইচ্ছা আছে এবং সেটা কোর্ট যাতে জানতে চায় কীভাবে তারা এটা আইডেন্টিফিকেশান করলে, কারণ যখন কীভাবে বা সেটাকে স্ক্রুটনি করলে, কারণ এখন অবধি তাদেরকে টার্মিনেট করেনি এবং তাদের যোগ্য অযোগ্যের লিস্টটা এখনও পাবলিক ডোমেনে দেয়নি, কীভাবে তারা টার্মিনেট করলে। টোটাল 3000 অ্যাবাব আছে, সেখানে 180 জনই কি শুধু ফর্ম ফিল আপ করেছিল, সেটা আগে ক্লিয়ারভাবে কারা কারা করেছিল সেটা পাবলিক ডোমেনে দিক, তাহলে তাদের আমরা স্বচ্ছ ভাবমূর্তিরা বুঝতে পারবো। আরো একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখি। নির্যাতিতার পরিবারের আর্জি খারিজ। কোন ঘটনায়? আরজি করের ঘটনায় ক্রাইম সিনে যেতে পারবেন না নির্যাতিতার পরিবার। আরজি খারিজ। শিয়ালদা আদালতে নো অবজেকশন দেওয়ায়, এনওসি দেওয়ায় সিবিআই কে ভর্ৎসনা বিচারকের। সিবিআই এর অবস্থা শোচনীয় মন্তব্য বিচারকের। অমিত সরকার আরো ডিটেলে জানাতে পারবেন। অমিত,
দেখো, নির্যাতিতার পরিবার তারা প্রাইভেট ফরেন্সিক এক্সপার্টদের নিয়ে ক্রাইম সিন অর্থাৎ প্লেস অফ অফেন্স ভিজিট করতে চান বা তারা পরিদর্শন করতে চান, এই মর্মে তারা আবেদন করছিলেন। সেই আবেদন খারিজ করে দেওয়া হলো। আইনের কোনো প্রভিশন নেই এইভাবে কোনো প্রাইভেট ফরেন্সিক এক্সপার্টদের নিয়ে ক্রাইম সিন ভিজিট করা বা পরিদর্শন করার। শুধু তাই নয়, কেন সিবিআইয়ের তরফে কোনো অবজেকশন জানানো হলো না শুনানি চলাকালীন গতকাল? এই কারণে সিবিআইকে ভর্ৎসনা করেছে, তীব্র ভর্ৎসনা করেছে এবং সিবিআইয়ের ভূমিকাতে কিন্তু কার্যত উচ্চ আদালত বলা হচ্ছে বা বিচারকরা মন্তব্য করছে সিবিআইয়ের অবস্থা শোচনীয়। তাহলে কি সিবিআই তদন্ত ঠিকমতো করেনি? তাদের ফরেন্সিক এক্সপার্টরা যে রিপোর্ট দিচ্ছে সেই রিপোর্ট কি তারা কি সন্দেহ প্রকাশ করছে? সেক্ষেত্রে কি তাহলে তারা নো অবজেকশন? আমাদের সিবিআই তদন্ত নিয়ে প্রথম থেকেই একটা আমরা অসন্তোষ প্রকাশ করেছি। এইখানেতে সিবিআই এসে স্পেসিফিক্যালি বললো তাদের কোনো অবজেকশন নেই। সাহেবের যে অবজারভেশন রয়েছে, তাহলে কি সিবিআই নিজে ইনভেস্টিগেশন করতে পারছে না? তাহলে ওরা কি চাইছে যে আমরা প্যারালাল একটা ইনভেস্টিগেশন করি? সিবিআই তারা যে নিজেরা ঠিকমতো ইনভেস্টিগেশন করতে পারছে না সেই বক্তব্য রয়েছে।